ভোটের আগে ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে নির্বাচনী জোট গঠন করতে চায় জামায়াত। দলটির নেতারা বলছেন, দলগুলোর সঙ্গে এই নিয়ে আলোচনা চলমান, আত্মপ্রকাশ ভোটের আগ মুহূর্তে। অন্যদিকে অতীতের মতো এবারও নিজেদের জোটে জামায়াতকে আমন্ত্রণ জানাবে বিএনপি। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনীতির মাঠে সরব কোণঠাসায় থাকা জামাত। বিএনপির সঙ্গে মিত্রতা ভুলে আলাদা জোট করে ভোটের চিন্তায় তারা করছে ইসলামী দলগুলোকে নিয়ে নির্বাচনী মোর্চা তৈরির চেষ্টা। চরমোনাই পীরের মধ্যাহ্নভোজে জামাতের আমির সহ কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণও ছিল আলোচনায়। এতেই রাজনীতির মাঠে আলোচনার কেন্দ্রে এখন ইসলামিক জোট গঠনের প্রসঙ্গ। ইসলাম, দেশ, মানবতা এই নীতি ও আদর্শের ভিত্তিতে যারাই ঐক্য করতে চায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু ইসলামী দল নয়, ইসলামের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য অন্য কোনো দলও যদি ঐক্য করে, ঐক্যর আশা পোষণ করে, আমরা তাদের সাথে ঐক্য করতে চাই। কমপক্ষে যদি একটা অ্যালায়েন্স হয়ে যায় আসন ভিত্তিক, তবেও তো অনেক দূর আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। জামাত নেতারা বলছেন, ইসলামিক দলগুলোর মধ্যে থাকা মতবিরোধ নগণ্য বিষয়ে, সেসব নিয়ে কাজ করছেন তারা। ভিন্ন মত প্রকাশ মানে এটা নয় যে সম্পর্ক খারাপ হয়ে গেছে, সেখানে দলীয় স্বার্থের ঊর্ধ্বটি আমাদের কাজ করতে হবে। আর নির্বাচনী ঐক্য যদি আপনি বলেন, সেটার আমরা এখন বলছি না যে ঐক্য হবে কি না, আর কি হবে না হবে, এটা এখনো সময় আসেনি। সময় আসলে সেটা আমরা আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েই প্রকাশ করব। এই উদ্যোগকে বিএনপি নেতারা স্বাগত জানালেও জামাতকে সঙ্গে নিয়ে ভোটে যাওয়া তাদেরও আশা। একসাথে ইলেকশন করেছি, একসাথে আন্দোলন করেছি, এখনও আমরা একসাথে আন্দোলনে আছি। এখন বাকি সময়টুকু আমরা অপেক্ষা করব যে যদি জামাত ইসলাম আমাদের সাথে তারা আন্তরিকভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে, তাহলে হয়তো নির্বাচনের সময়ও একটা ব্যবস্থা থাকতে পারে। এখানে আমাদের ইঙ্গিত দেওয়া আছে, এখন নির্ভর করবে জামাত ইসলামের উপরে। দেশের বৃহত্তর স্বার্থে বিএনপি জামাত যে কোনো সময় নিজেদের সিদ্ধান্তে পরিবর্তন আনতে পারে বলেও জানান দলগুলোর নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার বেশ কিছু বিষয়ে নিরপেক্ষতা রক্ষা করতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহত্তর স্বার্থে এই সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বানও জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। ৬৯-এর গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক শহীদ আসাদের ৫৯তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভা। শহীদ আসাদ পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে ৬৯-এর গণঅভ্যুত্থানে শহীদ আসাদের ভূমিকার কথা তুলে ধরেন অনুষ্ঠানের সভাপতি ডক্টর মাহবুবুল্লাহ। নির্দেশ অমান্য করে একদল ছাত্র ছুটে বেরিয়ে যায় রাস্তার দিকে। শুরু হয় পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও রায়ট কার থেকে রঙিন পানি ছেটানো। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, দ্রুত নির্বাচন চাওয়ার বিষয়ে বেশ কিছু যৌক্তিকতা রয়েছে, অথচ এ দাবিকে বিতর্কিত করছে অনেকে। একটা কথা আমি সবসময় বলি, যে কথা বললে আমার অনেক সমালোচনা হয়। আমি বলি যে নির্বাচনটা দ্রুত হওয়া দরকার। কেন বলি এই কথাটা আমি অনেকবার বলার চেষ্টা করেছি। এখন এখানে জোর করে যদি সেই বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয়, তাহলে জনগণ আবার তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হবে। দুর্ভাগ্যজনক হলে সত্য যে এখন পর্যন্ত সমাজের যে অবস্থা দাঁড়িয়েছে, সেই অবস্থায় কিন্তু আমরা সেই ধরনের একটা ব্যবস্থা দেখে এখনো নিশ্চিত হতে পারছি না যে আমরা সেই প্রত্যাশাগুলো পূরণ হবে। এ সময় মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি সব দল ও মানুষের সমর্থন রয়েছে, তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে বলে আশা বিএনপি মহাসচিবের। দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। দ্রুত সংস্কার শেষে এবছরই নির্বাচন দেওয়ার দাবি জানান বক্তারা। দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। বৃহস্পতিবার বিকেলে রংপুরে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি বলেন, এরই মধ্যে 200 থানায় কমিটি হয়েছে। চলতি মাসের মধ্যে 4 শতাধিক থানা কমিটি গঠনে সারা দেশে কাজ করছে জাতীয় নাগরিক কমিটি। এ পর্যন্ত দল গঠনে 100-র বেশি নামের প্রস্তাব পাওয়া গেছে বলে জানান তিনি। সেখান থেকেই দলের চূড়ান্ত নামকরণ হবে। আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন আখতার হোসেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি এবং সারা দেশের আরও অসংখ্য মানুষ আছেন যারা মুক্তর মতো সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদেরকে একত্রিত করবে একটা মালা গাঁথবার চেষ্টা আমরা করছি। আমরা আশাবাদী ইনশাল্লাহ ফেব্রুয়ারির মধ্যেই এই তরুণদের, এই ছাত্রদের পক্ষ থেকে একটি রাজনৈতিক দলের আবির্ভাব ঘটতে যাচ্ছে। বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী এবং সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে 84 শিক্ষার্থীকে বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদে আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন। তিনি বলেন, জুলাই আন্দোলনে বিশ্ববিদ্যালয় এলাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় 11 জন আর শিক্ষার্থীদের ওপর হামলায় 73 জনের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদেরকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এদের বেশিরভাগই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী। 84 শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার কেন নয় তা জানাতে একটি নোটিশও দেয়া হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নিতে পারে প্রশাসন। আমরা এক ডাকে 73 জনকে আমাদের নাফি সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদেরকে মারার জন্য বিশ্ববিদ্যালয় থেকে আমরা তাদেরকে বহিষ্কার করেছি। সাংবাদিকরা যারা পাশে দাঁড়িয়েছিল তাদেরকে আহত করবার দায়ে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় 11 জনকেও আমরা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছি। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত 1:23 দিকে এই কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.1। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর ওয়েবসাইটে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ভারতের মণিপুর রাজ্যের ওয়াংজিং শহরের 106 কিলোমিটার পূর্বে মিয়ানমারে এর কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের 126 কিলোমিটার গভীরে। এদিকে ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও অনেকে ভূকম্পন অনুভূত হওয়ার বিষয়ে পোস্ট দিয়েছেন। প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। MBBS ভর্তির প্রতিযোগিতায় পুরুষদের পেছনে ফেলছেন নারীরা। এখন মেডিকেল শিক্ষার্থীর প্রায় 2/3 তারা। এই ধারা চলতে থাকলে দীর্ঘমেয়াদে সংকটে পড়তে পারে স্বাস্থ্য খাত। পরিস্থিতি সাপেক্ষে সমতা ফেরাতে পুরুষ শিক্ষার্থীদের জন্য কোটার মতো সুবিধার প্রয়োজন হতে পারে বলেও শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এবছর MBBS ভর্তি পরীক্ষায় অংশ নেন 1,31,000-এর বেশি পরীক্ষার্থী। পাশ 60,095 আর এতে পুরুষের তুলনায় নারী শিক্ষার্থী বেশি 15,777 জন। প্রশ্ন ছিল, কি এর কারণ? মেডিকেল প্রফেশনটা মেয়েদের কাছে একটু সেফ প্রফেশন। ভালো ডাক্তার হিসেবে প্রতিষ্ঠা পাওয়া একটু সময় সাপেক্ষ ব্যাপার। ছেলেরা হয়তো অনেকে চায় একটু আর্লি এস্টাবলিশমেন্টের জন্য, তাই তারা MBBS এর পরিবর্তে ভার্সিটি, ডিফেন্স, ইঞ্জিনিয়ারিং কিংবা অ্যাব্রোডে চলে যায়। মেয়েদের ফিউচারের ক্ষেত্রে ফ্যামিলিকে সময় দিয়ে পাশাপাশি ক্যারিয়ার করার যে ব্যাপারটা, ডক্টর ক্যারিয়ারে এই অপশনটা অনেকটা বেশি। নারীদের এই এগিয়ে যাওয়ার চিত্র নতুন নয়। 3 দশক ধরেই চলছে এই ধারা। 2017 সালে সমতা থাকলেও 7 বছরে 13% কমেছে পুরুষ শিক্ষার্থী। এভাবে চলতে থাকলে 10 বছর পর পুরুষের সংখ্যা নামবে 20%-এর নিচে। অথচ একসময় নারীকে আগ্রহী করতে দেয়া হয়েছিল কোটা সুবিধাও। সার্বিকভাবে বিবেচনা করে যদি এটা ভবিষ্যতে দৃশ্যমান হয় যে পুরুষ চিকিৎসকের সংখ্যা বাড়াতে হবে নারী চিকিৎসকের তুলনায় বা অনুপাতে, তাহলে সেক্ষেত্রে হয়তো কোটার একটা বিকল্প আমাদেরকে বেছে নিতে হবে। নিঃসন্দেহে একটা ভালো লক্ষণ যে নারীরা লেখাপড়ায়, চাকরিতে বা নারীর ক্ষমতায়নে এটা একটা বড় উন্নতির রেখা। বাট ভবিষ্যতে কোনো পরিবর্তন বা কোনো পুরুষদের জন্য বিকল্প চিন্তা করা লাগবে কিনা সেটাও চিন্তা করতে হয়।
নারী চিকিৎসকদের বড় অংশই পড়েন ধাত্রীবিদ্যায়। এরপর আছে চক্ষু ও মেডিসিন। নারী পুরুষ অসমতা বাড়তে থাকলে অর্থোপেডিক্স, নিউরোলজি ও জেনারেল সার্জারির মতো বিষয়ে দেখা দিতে পারে সংকট। এটাতে যেটা হবে, অসম একটা স্বাস্থ্য ব্যবস্থাপনা তৈরি হবে আগামী দিনে যখন তারা ডাক্তার হয়ে বের হবে। কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেখানে ছেলেদের জন্য মোর অ্যাপ্রোপ্রিয়েট, কিছু কিছু সাবজেক্ট আছে যেখানে মেয়েদের জন্য মোর অ্যাপ্রোপ্রিয়েট, যার জন্য আমরা ওভারঅল স্বাস্থ্য ব্যবস্থাকে সবসময় সমতার ভিত্তিতে দেখতে চাই। এমবিবিএস ভর্তিতে এগিয়ে গেলেও পাশ করার পর চিকিৎসা পেশায় আসছেন না এই নারীদের অনেকে। চিকিৎসক সংকট কাটাতে এর পেছনে থাকা কারণগুলো শনাক্ত করতে হবে শিগগিরই। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হারানো চাকরি ফেরত ও পুনর্বাসন চান পিলখানা ট্রাজেডির বিস্ফোরক আইনের মামলায় জামিনে মুক্ত 178 জন সাবেক বিডিআর সদস্য। দীর্ঘ 16 বছর পর বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর ও কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে একে একে বের হন তারা। বুধবার তাদের জামিন আদেশ কারাগারে পৌঁছায়। যাচাই বাছাই শেষে আর কোনো মামলায় আটক আদেশ না থাকায় জামিনে কারামুক্ত হন তারা। গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী এলাকার মামুন চাকরি করতেন বিডিআরে। মাত্র 3 বছর চাকরি করার পর তার জীবনে নেমে আসে অন্ধকার। বিডিআর বিদ্রোহ মামলায় 2009 সালে গ্রেপ্তার হন তিনি। এরপর দীর্ঘ 16 বছর কেটেছে অন্ধকার প্রকোষ্ঠে। জেল জীবনের শুরুতে তার স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। দীর্ঘদিন পর বাবা মেয়ের মিলন কারাফটকে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। আজ আমি ক্লাস 9ম শ্রেণীতে পড়ে আমি আমার বাবাকে ফিরে পেয়েছি। আমরা অনেক কষ্ট করে এ পর্যন্ত এসেছি। যেন আমার পূর্ণভাবে আবার চাকরি বহাল করে, সেটা আমি কি করে খাবো এখন। আমার বয়স, আমি যখন অল্প বয়সে 3 বছর চাকরি, তখনই আমার এই অবস্থা হয়। শুধু মামুন নয়, তার মতো 126 বন্দীর জীবনের উল্লেখযোগ্য সময় কেটেছে কাশিমপুর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। জামিন পেয়ে একে একে কারাগার থেকে বের হন তারা। হারানো চাকরি ফিরে পাওয়া ও পুনর্বাসনের সরকারি সহযোগিতার দাবি তাদের। নিরপরাধ আমি জেলের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী ছিলাম। আমার বয়স সেই সময় 21-22 বছর ছিল। আমি এখন এই অবস্থায় আসছি। আমার বৃদ্ধ বাবা আমার বাড়িতে তারা কেউ আসতে পারে নাই। এদিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকেও একে একে বের হয়ে আসেন 41 জন সাবেক বিডিআর সদস্য। কারাফটকের সামনে অপেক্ষমান স্বজনদের দেখা যায় উচ্ছ্বাস। ফুল দিয়ে বরণের পাশাপাশি মিষ্টি মুখও করান অনেকে। দীর্ঘ 16 বছর পর কারামুক্ত হওয়ায় অনুভূতি প্রকাশের ভাষা হারিয়ে ফেলেন তাদের স্বজনরা। ছেলেরা দেখতে পাচ্ছে আর খালাস পেতে খুবই আনন্দ লাগতেছে। সরকারকে কিভাবে ধন্যবাদ দেব সেটা ভাষায় প্রকাশ করতে পারবো। সে বোন জামাই হয়, সে দীর্ঘদিন পিলখানায় চাকরি করছে, কিন্তু এরকম দিন আমরা দেখবো সেটা কখনো আশা করিনি। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডিতে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে 468 জনের মুক্তি আটকে আছে দীর্ঘদিন। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর কাছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বকেয়া 16,000 কোটি টাকা। এখনই কয়েক হাজার কোটি টাকা শোধ না হলে আগামী গ্রীষ্মে লোডশেডিং তীব্র হবে বলে আশঙ্কা উদ্যোক্তাদের। তাদের দাবি, বকেয়ার কারণে অনেক কেন্দ্রের মূলধন ঋণাত্মক হয়ে গেছে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনে ভর্তুকি কমাতে বিদ্যুতের দাম বাড়ানোর যুক্তিও তুলে ধরেন তারা। গরমকাল শুরু হতে খুব বেশি দেরি নেই। সে মৌসুমে বিদ্যুতের চাহিদা হতে পারে 16,000 থেকে 18,232 মেগাওয়াট পর্যন্ত। গ্যাসভিত্তিক কেন্দ্র থেকে মিলতে পারে সর্বোচ্চ 6,400, কয়লা থেকে 5,500 মেগাওয়াট। আমদানি হতে পারে 2,100 আর ফার্নেস অয়েল ভিত্তিক কেন্দ্র থেকে চাহিদা থাকবে সর্বোচ্চ 4,150 মেগাওয়াট। বেসরকারি কেন্দ্রগুলোর কাছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 6 মাসের বিল বকেয়া। এতে জ্বালানির আমদানি নিয়ে অনিশ্চয়তায় উদ্যোক্তারা। শঙ্কা তৈরি হয়েছে উৎপাদন নিয়ে, যার নেতিবাচক প্রভাব পড়তে পারে কৃষিখাতের সেচে। প্রাইভেট সেক্টরে এই মুহূর্তে টোটাল বকেয়ার পরিমাণ হচ্ছে গিয়ে 16,000 কোটি টাকা। আমাদের এইচএফও কেন্দ্রিক বিদ্যুৎ কেন্দ্রদের বকেয়া হবে 10,000 কোটি টাকার কাছাকাছি। আর ইমিডিয়েটলি পেয়েবল যেগুলো হয়ে আছে সেগুলোর পরিমাণ হবে 8,000 থেকে 9,000 কোটি টাকার কাছাকাছি। আমরা রাষ্ট্রের কাছে বলেছি যে আমাদেরকে মিনিমাম 3,000 কোটি টাকা দেন। বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের দাবি, গত 2 বছরে টাকার অবমূল্যায়ন ও ঋণের বাড়তি সুদে 8,500 কোটি টাকার বেশি লোকসান গুনেছে কেন্দ্রগুলো।
চেয়ারম্যান বিপিডিবিকে যখন বললাম যে পাওয়ারগুলো এইগুলো, উনি খুব ব্ল্যান্ডলি বললেন যে কোনো এগুলো ডেটা দেখে লাভ নাই, আমরা তো দাম বাড়াতে পারবো না, তারপরে টাকা যখন দিব। আমি স্যার দেখেন, বেগার ক্যানট বি চুজার। আপনি হলো নিজেকে হলো দিন দিন হলো ফকির করে ফেলছেন, আবার আপনি হলো এই জিনিসগুলো অ্যাডজাস্ট করবেন না, সমন্বয় করবেন না, এটা হতে পারে না। বেসরকারি খাতের কোনো উদ্যোক্তা আওয়ামী লীগ আমলে বিদ্যুতের দাম ও ক্যাপাসিটি চার্জে বাড়তি সুবিধা পেয়েছে বলে মনে করেন বক্তারা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ২৬ বছর পার হলেও বরগুনার আমতলী পৌরসভার বর্জ্য ফেলানোর জন্য নেই নির্ধারিত কোনো স্থান। পৌরসভার আবর্জনার পাশাপাশি ক্লিনিক্যাল বর্জ্য ফেলা হচ্ছে পায়রা নদীর তীরে। এতে দূষিত হচ্ছে নদীর পানি। ময়লাযুক্ত পানি ব্যবহারে চর্ম, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে নদীপাড়ের মানুষ। নির্ধারিত স্থান না থাকায় এভাবে বরগুনার আমতলী পৌরসভার ময়লা আবর্জনা ফেলা হচ্ছে পায়রা নদীর তীরে। এমনকি ক্লিনিক্যাল বর্জ্য পড়ছে নদীতে। এসব বর্জ্য জোয়ারের পানিতে ভেসে যাচ্ছে নদীতে। দূষিত হচ্ছে নদীর পানি, বাধাগ্রস্ত হচ্ছে মৎস্য উৎপাদন। রান্দা খাওয়া সবই করি এই দিদি মনে করেন নিয়ে থুই, এইভাবে মনে করেন রান্দি এইখানে দিতে রান্দি, আর কি করুম করেন। মৎস্যজীবী তাদের মাছ ধরার ব্যাঘাত হচ্ছে। পলিথিন পরে নদীর ইলিশ মাছ, এটা ইলিশ মাছ খ্যাত পায়রা নদী ছিল, সেটার ক্ষতি হচ্ছে। নদীর পাড়ের বাসিন্দারা বলছেন, ময়লাযুক্ত পানি ব্যবহার করে প্রায় ১৫০০ মানুষ। এতে চর্ম, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তারা। এগুলো বিভিন্ন জায়গায় এইভাবে ফালানো হচ্ছে পৌরসভার বিভিন্ন জায়গায়, যার কারণে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, মানে শারীরিকভাবে অনেক ক্ষতি হচ্ছে, বাচ্চাদের অনেক অসুস্থ হচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনার জন্য পৌর কর্তৃপক্ষের কাছে আবেদনের পরেও সমাধান মেলেনি। নাগরিক কমিটির দাবি, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নির্মাণের মাধ্যমে ময়লা আবর্জনা রিসাইক্লিং করে সার উৎপাদন করা সম্ভব। একটা ডাম্পিং স্টেশন করে এবং যে সলিড ওয়েস্টগুলো আছে সেগুলোর একটু রিসাইক্লিং করে এগুলো বা সার হিসেবে ব্যবহার করা যেতে পারে বা অন্য কোনো কাজেও লাগানো যেতে পারে। পর্যাপ্ত অর্থ না থাকায় জমি অধিগ্রহণ করতে পারছে না পৌর কর্তৃপক্ষ। বর্জ্য ব্যবস্থাপনার জন্য সরকারি জায়গা খুঁজছে তারা। ৩ মাস দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা প্রতি সপ্তাহে আমরা জায়গা খুঁজছি। আমরা আশা করি যে মোটামুটি ২-৩ একর জায়গা যদি মিলে যায় তাহলে আমরা সেই জায়গায় ইনশাল্লাহ আমাদের ময়লাগুলো ডাম্পিং করার আমাদের পরিকল্পনা আছে। ১৯৯৮ সালে আমতলী পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ৩ দশকেও আধুনিক হয়নি ঝালকাঠি বাস টার্মিনাল। নেই যাত্রী ছাউনি, টয়লেট কিংবা বিশ্রামাগার। বর্ষা মৌসুমে কাদা পানি আর শীতে ধুলাবালিতে নাকাল দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজারো যাত্রী। পৌর কর্তৃপক্ষ বলছে, আধুনিক বাস টার্মিনাল নির্মাণের চেষ্টা চলছে। ১৯৮৮ সালে ঝালকাঠি পৌরসভার ১ একর জায়গায় নির্মাণ করা হয় জেলা বাস টার্মিনাল। এরপর আর সংস্কার করা হয়নি টার্মিনালটি। যাত্রীদের জন্য নেই বিশ্রামাগার। রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করতে হয় তাদের। খানাখন্দে ভরা টার্মিনালে বর্ষার সময় চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। ৩ দশকেরও বেশি সময় ধরে একই চিত্র। আষাঢ় মাস আইলে এ জায়গায় কোমর সমান পানি খায়। বাসে দিনকার পোল্ট্রি খেয়েছে, অটো ৫-৬টা পোল্ট্রি খেয়েছে। বর্ষার দিনে এখানে পানি জমে। এখানে যখন বাস এসে থামে তখন নামতে গেলে অনেক সময় হুঁচট খেয়ে পড়তে হয়। বাস টার্মিনালে কোনো যাত্রী ছাউনি নাই, টয়লেট নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই। আমাদের এত কষ্ট হয়, আমরা মালিক শ্রমিক, আমরা অনেক কষ্টের ভিতরে আছি। সমস্যার কথা স্বীকার করে পৌর কর্তৃপক্ষ বলছে, আধুনিক বাস টার্মিনাল ও মার্কেট নির্মাণে প্রকল্পের প্রস্তাবনা পাঠানো হয়েছে। আমাদের একটি প্রকল্প রয়েছে সিটিসিআরপি প্রকল্পে, ওখানে আধুনিক বাস স্ট্যান্ড কাম মার্কেট নির্মাণের একটা প্রস্তাবনা আমরা দিয়েছি। আমরা আশা করছি ওখানে জমি নিয়ে কোনো সমস্যা নেই, অচিরেই আমরা এই কাজটা শেষ করতে পারবো। দক্ষিণ পশ্চিমাঞ্চল ও ঢাকার সঙ্গে টার্মিনাল থেকে প্রতিদিন ২২টি রুটে চলাচল করছে অসংখ্য বাস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উদ্বোধনের ১৮ বছরেও কুমিল্লার দাউদকান্দি ট্রমা সেন্টারের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়নি। সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের দ্রুত চিকিৎসা দিতে বিএনপির আমলে নির্মাণ হয় হাসপাতালটি। তবে বর্তমানে চালু রয়েছে শুধু আউটডোর সেবা। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে হাসপাতালের কার্যক্রমে স্থবিরতা।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসার জন্য প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে কুমিল্লার দাউদকান্দিতে নির্মাণ হয় ট্রমা সেন্টার। ২০০৬ সালের ৬ অক্টোবর এর উদ্বোধন করেন বিএনপি সরকারের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এরপর দেড় যুগেও হাসপাতালটিতে শুরু হয়নি চিকিৎসা সেবা। এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে যন্ত্রপাতি, ফলে দুর্ঘটনায় আহতদের এখনও ছুটতে হয় দূরের হাসপাতালে। স্থানীয়দের অভিযোগ, বিএনপির আমলে নির্মাণ হয় হাসপাতালটির কার্যক্রম স্বাভাবিক রাখতে কোনো উদ্যোগ নেয়নি আওয়ামী লীগ সরকার। বিএনপির আমলে করছিল, করার পর তো যখন আওয়ামী লীগের সরকার আছে তখন থেকে এটা বন্ধ হয়ে গেছে। অপরপক্ষে ক্ষমতা এসে ঠিক আছে, হ্যার কাজ আবার হ্যাঁ বন্ধ করে দিয়েছে, চালু করে নাই। তো সব জায়গায় হইতেছে ঠিক আছে, এখানে হয়েছে। আর দাউদকান্দির প্রতি ঠিক আছে এমনিটা খুব। ট্রমা সেন্টারে পর্যাপ্ত জনবল ও যন্ত্রপাতি দেয়া হলে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার কমবে বলছেন চিকিৎসকরা। যারা দেবেন তাদের ক্ষেত্রেও হয়তো অনেক ধরনের সীমাবদ্ধতা বা অনেক ধরনের থাকতে পারে। তো যাই হোক, যখন ওনারা আমরা পাবো সেই অনুযায়ী আমরা সার্ভিসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তো উনি স্থাপন করছে দেখে এটা বুঝে আওয়ামী লীগের কোনো লোক কি আর অ্যাক্সিডেন্টে মারা যায় না, অ্যাক্সিডেন্টে অসুস্থ হয় না, অচল হয়ে যান অ্যাক্সিডেন্টে। তো এটার জন্য ট্রমা হাসপাতালের দরকার আছে না? আমি বুঝলাম না এটা কি জন্য বন্ধ থাকে। হাসপাতালটি চালুর জন্য স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। দুর্ভাগ্যজনক যে এটা আমরা ইনফ্রাস্ট্রাকচার করে রেখেছি, এটাকে চালু করতে পারিনি। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করব। নিশ্চয়ই সরকার এক্ষেত্রে যেন এই সেবাটা মানুষ পায়, এই জন্য যা করণীয় নিশ্চয়ই সরকার করবে, আমরা সরকারের দৃষ্টিতে আনব। বর্তমানে একজন চিকিৎসক ও 2 জন নার্সের মাধ্যমে ট্রমা সেন্টারের আউটডোর সেবা চালু রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় শীতের তীব্রতা বেড়েছে। সকাল 6টায় উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। এ নিয়ে আরও জানাতে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শফিকুল আলম। শফিকুল, রাজধানীতেও গত দুদিনে ঠান্ডাটা একটু বেড়েছে। সর্বোত্তরের পঞ্চগড়ে কি অবস্থা দেখতে পাচ্ছেন? আশপাশের জেলাতে সবশেষ কি জানা গেছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে? জি, পঞ্চগড় আমরা শীতপ্রবণ এলাকা হিসেবেই বলছি। তার কারণ আমরা কিন্তু দেখি যে প্রতি বছর পঞ্চগড়ে সবার অন্যান্য এলাকার তুলনায় আগেভাগেই শীত শুরু হয়ে যায় এবং শীত পঞ্চগড়ে কিন্তু দীর্ঘস্থায়ী হয় জেলা অন্য জেলার তুলনায়। এর বাইরে আমরা যেটা দেখি যে প্রত্যেক দিন সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়েই কিন্তু রেকর্ড করা হচ্ছে। আমরা গতকালকে যদি বলি, আজকে যদি বলি, অধিকাংশ দিনেই কিন্তু সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে রেকর্ড করা হচ্ছে। আমরা দেখেছি আজকে সকাল 6টায় প্রাথমিকভাবে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। এটি কিন্তু কমেছে, গতকালকে ছিল 12 ডিগ্রি সেলসিয়াস। আসলে এই আমরা দেখছি যে গত 3 থেকে 4 দিন ঠিক মতো কিন্তু সূর্যের দেখা নেই। গতকালকে তো সারাদিন সূর্যের দেখা ছিল না, ঘন কুয়াশা ছিল, কুয়াশার সাথে হিমেল বাতাস ছিল। বিশেষ করে কিন্তু এই কুয়াশা শিশির পাত, মোটামুটি বলা যায় যে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, মানুষের গায়ে লাগছিল। আমরা দেখছি যে রাতের কুয়াশায় পথঘাট ভিজে গিয়েছিল। কুয়াশার কারণে মানুষজন সন্ধ্যার পরে কিন্তু রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছিল খুব তাড়াতাড়ি। আমরা দেখেছি যে প্রধান শহর পঞ্চগড়ের মূল যে কেন্দ্র চৌরঙ্গী মোড়, সেটিও কিন্তু কালকে আমরা সন্ধ্যার পর দিকেই ফাঁকা দেখেছি। আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা, দিনের তাপমাত্রা কিন্তু অনেক কমে গিয়েছে। গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা আমরা যেটা বলে থাকি সেটি রেকর্ড করা হয়েছে 15.4 ডিগ্রি সেলসিয়াস। তো এটি কিন্তু ছিল 27 থেকে 28, এর মধ্যে উঠানামা করছিল। আমরা প্রথম থেকেই দেখছি যে দিনের তাপমাত্রা যদি কমে যায় এবং বাতাস থাকে তাহলে কনকনে শীত অনুভূত হয়। আজকেও আমরা এমনটাই দেখছি। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আবহাওয়া কর্মকর্তা রয়েছেন জিতেন্দ্রনাথ রায়, আমি তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন যদিও আবহাওয়ার হিসেবে কিন্তু শৈত্যপ্রবাহ নেই, কিন্তু বাতাসের সাথে শিশির পাত হচ্ছে, মনে হচ্ছে যে সব কিছু ভিজে যাচ্ছে। এই ছিল শীতের অবস্থা। আর আমি যদি আপনাকে বলি যে এই সময় আসলে দুর্ভোগটা আসলে খেটে খাওয়া মানুষের, যারা
বিশেষ করে কৃষি শ্রমিক যারা দিনমজুর শ্রেণীর মানুষ সকালবেলা যারা কাজে যোগ দেন। পঞ্চগড়ে অসংখ্য শ্রমিক রয়েছেন যারা নদীর হাঁটু জলে নেমে যারা পাথর সংগ্রহ করে, বালু সংগ্রহ করে। পঞ্চগড়ে চা শ্রমিক রয়েছেন। এসব শ্রমিক তারা কিন্তু আসলে সকালবেলায় কাজে যোগ দেন। তাদের সীমাহীন দুর্ভোগ আমরা দেখছি। এর বাইরে যারা রিক্সা ভ্যান চালক, ইজি বাইক চালক, তারা কিন্তু বলছেন যে সারাদিন তাদের আয় কমে গেছে। এমনি অন্যান্য সময় যারা 5 থেকে 700 টাকা পর্যন্ত আয় করে, বর্তমান তারা 300 টাকা আয় করতে পারছেন না। তো এই ছিল শীত পরিস্থিতি নিয়ে পঞ্চগড় থেকে সর্বশেষ। পঞ্চগড় থেকে শীত পরিস্থিতির তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। শীতে খাগড়াছড়িতে পর্যটক বেড়েছে দ্বিগুণ। আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ সহ সবখানে এখন ভিড়। বেশিরভাগ হোটেল, কটেজ আগাম বুকিং থাকছে। পর্যটকের এমন সমাগমে খুশি স্থানীয় ব্যবসায়ীরা। পাহাড়, অরণ্য, ঝিরি, ঝর্ণা ও উপত্যকার জেলা খাগড়াছড়ি। সারা বছর পর্যটকের ভিড় থাকে এখানে, তবে শীতে তা দ্বিগুণ বেড়ে যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা ঘুরছেন আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত সেতু, রিছাং ঝর্ণা সহ দর্শনীয় স্থান। পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ অনেকে। আলুটিলা গুহাটা একটু, যেহেতু আমার প্রথম ছিল, একটু ভয়ঙ্কর মনে হয়েছে প্রথম দিকে ঢোকার সময়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের ডিপার্টমেন্ট থেকে এসেছি ঘুরতে খাগড়াছড়িতে। এর আগে আমাদের কখনো আসা হয়নি। পাহাড়ি রাস্তা জার্নিতে খুব কষ্ট, তবে দেখতে খুবই দারুণ ছিল। বেশিরভাগ হোটেল মোটেলই থাকছে আগাম বুকিং। ব্যবসা ভালো হওয়ায় খুশি হোটেল মালিকরা। আমাদের পর্যটন খাতে মানুষের আসা যাওয়াটা বেশ বাড়ছে। আলুটিলা কেন্দ্রিক আমাদেরকে যদি পর্যটন শিল্পটাকে আর একটু ডেভেলপমেন্টের জন্য সুযোগ দেওয়া হয়, এটাকে এগিয়ে নেওয়ার জন্য ভালো হবে। পর্যটকদের নিরাপত্তায় টহল বাড়িয়েছে টুরিস্ট পুলিশ। সাদা পোশাকেও কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের নিরাপত্তার বিধান লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং তাদের যাতে কোনো হয়রানিমূলক কোনো শিকার না হয়, এবং পাশাপাশি জেলা পুলিশও কাজ করে যাচ্ছে। স্বাভাবিক সময়ে প্রতি মাসে গড়ে 15 থেকে 20,000 পর্যটক আসলেও শীত মৌসুমে এ সংখ্যা 40,000-এ পৌঁছায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।